রাজ্য সরকার আবার ঋণ নিতে চলেছেন। না মানে সরকারি কর্মী আপনারা খুশি হবেন না, মানে ডিএ দেওয়ার কোনো প্ল্যানিং আমি চোখে দেখতে পারছি না। রাজ্যে শিক্ষকদের চাকরি হারিয়েছে, মানে তাদের মাইনে দেওয়াটাও বিরাট কিছু ইম্পর্টেন্ট ব্যাপার না এখন রাজ্য সরকারের কাছে। রাস্তাঘাটের পরিস্থিতিও খুব খারাপ, কারণ রাস্তা করতে বললে রাজ্য সরকার বলছেন যে রাজকোষে টাকা নেই, অবস্থা খুব খারাপ। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন রাজ্য সরকার ঋণ নিচ্ছেন ৭৮,০০০ কোটি ঋণ, ৭৮,০০০ কোটি ঋণ ডিসেম্বরের বার্ষিক লক্ষ্য ছোবে রাজ্য, তখন প্রশ্ন ওঠে অটোমেটিক্যালি যে ভাই আপনি করতে কি চাইছেন? মানে সব গুটি পাটিয়ে নেবার কিছু চেষ্টা চলছে কি? মানে চারিদিক দিয়ে এই যে টাকার কালেকশন চলছে, এটা সাধারণ মানুষকে ভাবতে বাধ্য করছে। সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করব, কিন্তু তার আগে মনোজ কুমার আগরওয়াল সিইও, যাকে দুদিন আগে মমতা ব্যানার্জি চরমভাবে যাচ্ছে তাই বললেন, ভয়ঙ্কর থ্রেট করলেন, হুমকি দিলেন, চমকালেন, সেই ভিডিওতে ভীষণ ইম্পর্টেন্ট কিছু কথা বলেছেন। দু একটা লাইন আমি আপনাদের সামনে চালাবো, তারপরে আমি আপনাদেরকে এটাও জানাবো যে কিভাবে তিনি উত্তরও পেয়েছেন অমিত শাহের কাছ থেকে। একবার ভিডিওটি একবার দেখুন। সে বাংলার ভাই বোনেরা হোক, সে সংখ্যালঘু ভাই বোনেরা হোক, সে হিন্দু ভাই বোনেরা হোক, আসামেও আপনারা দেখছেন এনআরসির নাম করে কত লক্ষ হিন্দু ভোটারের নাম বাদ দেওয়া হয়েছিল, রাজবংশীর নাম বাদ দেওয়া হয়েছিল, নেপালের নাম বাদ দেওয়া হয়েছিল। তাহলে আসাম গভর্নমেন্ট এনআরসি যখন নোটিশ পাঠাচ্ছে, তার মানে এসআইআর না, এটা এনআরসি। এবং আমি শুনেছি স্বরাষ্ট্রমন্ত্রী নিজে কোন একটা পার্টির মিটিংয়ে কিছু ইনস্ট্রাকশন দিয়ে গেছেন এবং সেখানে বলেছে যে অনেক নাম আমরা বাদ দেব। ওনারা বাদ দেবার কে? আজকে ওনারা ক্ষমতায় আছেন, কালকে নাও থাকতে পারে। গণতন্ত্রে এটাই পরিবর্তন, এটাই গণতন্ত্রের। আজকে ওনারা ক্ষমতায় আছেন, কালকে নাও থাকতে পারেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বললেন যে ওনারা বাদ দেওয়ার কে, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তর বাদ দেওয়ার কে? অমিত শাহ যিনি গৃহমন্ত্রী রয়েছেন, উনি অবৈধ ভোটারদের বাদ দেওয়ার কে? মানে অবৈধ নাগরিকদের বাদ দেওয়ার কে? ভোটারদেরকে তো বাদ নির্বাচন কমিশনই দিয়ে দেবেন ধরুন, কারণ অলরেডি এসআইআর এর কাজ স্টার্ট হয়ে গেছে। তো তিনি বাদ দেওয়ার কে? তো বলি কি দিদি, এতদিন ধরে আপনি তো মুখ্যমন্ত্রী, আপনি জানেন না স্বরাষ্ট্র মন্ত্রকের কাজ কি? আপনি জানেন না সিকিউরিটি ব্যাপারটা ওনাকেই দেখতে হয়? আপনি জানেন না যে বর্ডার এরিয়া থেকে কারা ঢুকছে, মানে ঘুষপেটি কারা হচ্ছে, বেরোচ্ছে কারা, সেই কাজ কিন্তু অমিত শাহের দেখারই কথা। মানে উনি স্বরাষ্ট্র মন্ত্রক। আমি এটা বলছি না তিনি বিজেপির অমিত শাহ, আমি এটা বলছি যে একজন স্বরাষ্ট্র মন্ত্রকের যে কাজ, সেই দপ্তরের যা কাজ তিনি তাই করছেন, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট আর ডিপোর্ট। অলরেডি অমিত শাহ বলে দিয়েছেন দৈনিক জাগরণ বলে একটি অনুষ্ঠানে, যেখানে নিজের বক্তব্য রাখতে গিয়ে তিনি পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন যে যারা ওকালতিগিরি করছেন না অবৈধ নাগরিকদেরকে নিয়ে, তারা ওকালতি করতেই থেকে যাবেন, কারণ এই কাজ অলরেডি হবে। কারণ কোনো অবৈধ নাগরিক এটা ডিসাইড করতে পারে না যে রাজ্যের মুখ্যমন্ত্রী কে হবে বা দেশের প্রধানমন্ত্রী কে হবে। আর একজন সাধারণ নাগরিক হিসেবে এবং দায়িত্ববান নাগরিক হিসেবে আমি এই লাইনটাকে সাপোর্ট করি যে আমি নিজে এটা মেনে নিতে পারবো না যে কোনো অবৈধ লোক, যে অন্য দেশ থেকে এসে আমার দেশের ফেসিলিটিস নিচ্ছে, সে এমনি এনজয় করছে, আবার সে ডিসাইড করবে, ডিসাইডার ফ্যাক্টর হয়ে যাবে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কে হবে আর আমাদের দেশের প্রধানমন্ত্রী কে হবে। আমি ভাই রিপোর্ট করি না আপনাদের সামনে, আমি ভীষণ মন থেকে করি। আমি অত ঘুরিয়ে পেঁচিয়ে বলা পছন্দও করি না, আমার দ্বারা হয়ও না। আমি ভীষণ ডেপথে গিয়ে আপনাদের সামনে খবর আনার চেষ্টা করি, এবং যে খবর আনতে গিয়ে আমার মনে হলো যে দিদি আপনি এত লোন নিচ্ছেন কেন? এমনিতে সিএজি রিপোর্টে আমাদের রাজ্যের যা পরিস্থিতিটা ভয়ঙ্কর, সেই রিপোর্ট আপনারা অলরেডি দেখেছেন, আপনি জানেন। আমি চিৎকার করে বলেছি, কোনো স্যাটেলাইট মিডিয়া আপনাদেরকে বলেনি, আর এই খবরও আই থিঙ্ক কোনো স্যাটেলাইট মিডিয়া আপনাদেরকে বলবেও না। এটার কোনো লাইভ টেলিকাস্ট হবে না, বিষয়টাকে নিয়ে আলোচনাও হবে না, কোনো ডিবেট বসবে না, কোনো চর্চাই হবে না। কিন্তু আজ আমি আপনাদের সামনে এই ছোট্ট ইউটিউব চ্যানেলে চর্চা করি, যেখানে রাজ্য সরকার এই 3 মাসের মধ্যে ঋণ নিতে চলেছে 29,000 কোটি টাকা। 29 টাকা বলিনি, 29,000 কোটি টাকা, যেখানে অলরেডি সেপ্টেম্বর মাসের মধ্যে, সেপ্টেম্বর পর্যন্ত, ভালো করে বুঝুন, সেপ্টেম্বর পর্যন্ত 49,000 কোটি টাকা ঋণ নিয়ে ফেলেছেন। তাহলে টোটাল ঋণ কত হচ্ছে? 78,000 কোটি টাকা। এখন বলছি বার্ডেন কে বইবে? সে তো আমি আপনারাই বইবো। রাজ্য সরকারে কি আছে? ঋণ নেওয়ার আছে, ঋণ নিচ্ছি। কিন্তু প্রশ্ন হচ্ছে ডিএ দেবেন? অ্যান্সার হচ্ছে না। মাইনে দেবেন সরকারি কর্মচারীদের? তো অ্যান্সার হচ্ছে না। রাস্তাঘাটের কাজ করাবেন? কারণ গ্রামের রাস্তা তো ভেঙে ফেলেছেন, ফান্ড পাস করছেন না কেন?
গ্রামের অবস্থা তো খুবই খারাপ, এমনি রাস্তারও অবস্থা খুবই খারাপ। কাজ তো কিছু হচ্ছে না, ইটের টুকরো মারা হচ্ছে, সিমেন্টিং করা হচ্ছে, 2-4টে লোক তৃণমূল কংগ্রেসের নেতারা বসে আমরা কাজ করছি, তারা ইটের টুকরো ভেঙে এখানে কি চলছে এটা রাস্তাঘাটে। তার মানে আপনি কাজের কাজ কিন্তু কিছু করছেন না। মুখ্যমন্ত্রীর যা কাজ সেটা আপনি করছেন না। আপনি কি করছেন? আপনি SIR হতে দেবেন না, আপনি কোনো বেসরকারি ব্যবসাদারকে বা কোনো কোম্পানিকে, প্রাইভেট কোম্পানিকে সঠিকভাবে কাজও করতে দেবেন না। আপনি শেয়ার বিক্রি করছেন, আপনি সরকারি শেয়ার বিক্রি করছেন টাকা ইনকামের জন্য, বলছেন যে আর প্রমোটারির দরকার নেই, প্রমোটারি ব্যবসায় যেটা রাজ্য সরকারের শেয়ার ছিল সেটা থাকার দরকার নেই, হয়ে গেছে, যা লাভ করার পাবলিকের সমস্ত হয়ে গেছে, এবার ওটা তুলে দাও। আপনি ল্যান্ডের দাম বাড়িয়ে দিলেন, মানে রেজিস্ট্রি করতে গেলে আপনার টাকা বেশি দিতে হবে। চারিদিক থেকে টাকা খেচার একটা যে প্ল্যানিং চলছে, তার মধ্যে এটা, যার মধ্যে একটি বাজেট হয়, বুঝলেন তো, অর্থবর্ষে একটি বাজেট হয়, তো সেটা আপনারা জানেন, যেখানে রাজ্য সরকারকে আগে থেকে ডিসাইড করতে হয় যে আমার এত টাকা খরচা হবে রাজ্য চালাতে। তো সেই যে এত টাকা খরচা হবে রাজ্য চালাতে, যেখানে 81,972 কোটি টাকার হিসাব অলরেডি নির্ধারিত ছিল, তার 95% লোন তিনি কমপ্লিট করতে চলেছেন, মানে এই আগামী 3 মাসের মধ্যে সেটা কমপ্লিট হয়ে যাবে। মানে 95% তিনি লোন নিয়ে বসে থাকবেন, বাকি থাকবে আর 5%, তো সেটাও মোটামুটি 2-3 মাসের মধ্যে কমপ্লিট করে অর্থবর্ষে মোটামুটি 100% লোন নিয়ে তিনি বুঝিয়ে দেবেন যে আমি বাম্পার রাজ্য চালিয়েছি। আর তারপর তৃণমূল কংগ্রেসের সাপোর্টাররা বলবে, হো 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 হো, সরকার দেখুন কেমন লক্ষ্মী ভান্ডার বাড়ালো, কেমন ভাতা দিল, সরকার দারুণ কাজ করছে, তাই তো? সেখানে একজন অর্থনীতিবিদ জানিয়েছেন যে যখন সামাজিক প্রকল্পে খরচ বাড়ছে অথচ রাজস্ব আয় বাড়ানোর পথ নেই, তখন রাজ্যের অর্থনীতি ভারসাম্য রাখার খুবই কঠিন হয়ে যায়, খুবই কঠিন হয়ে যায়। এখন আমিও আপনাদেরকে এটাই বলছি যে আমাদের রাজ্যে পুরোপুরি ভারসাম্যহীন হয়ে গেছে। এই যে ঋণ নেওয়ার আলটিমেট হচ্ছে যে রাজ্য পুরোপুরি শেষ, ভারসাম্যহীনতায় ভুগছে, রাজ্য দিনের পর দিন ধসে চলেছে। কিন্তু এটা কোনো মুদ্রাই না, এটা কোনো টপিকই না, এটা নিয়ে কোনো মিডিয়া চর্চায় নেই, কোনো মিডিয়া বলছে না রাজ্য সরকার কোন দিকে আমাদের রাজ্যকে নিয়ে যাচ্ছে, কিছুই বলছে না। কারণ আমি নিজের চোখে যখন দেখতে পাচ্ছি না, 2020 সালের পর থেকে 2025 পর্যন্ত রাজ্য সরকার ডিজাস্টার ভাবে রাজ্যটাকে চালাচ্ছে, তখন আমি ভাবি আর অবাক হয়ে যাই স্যাটেলাইট মিডিয়ার কাজ কি, এরা তো এটাকে টপিকই বানাচ্ছে না। মমতা ব্যানার্জি তো SIR ভাষা, বাঙালি কালচার, এটা ডাইভার্ট ছাড়া আর কিছু না, আপনাদেরকে ডাইভার্ট করছে। দেখুন SIR করা বা এই যে অবৈধ নাগরিক, এটা আমাদের কাছে ডেফিনেটলি মুদ্রা, এটা আমাদের কাছে মুদ্রা, এটা বিষয় আমাদের আলোচনা হবে। ইনফ্যাক্ট এটা তো সামনের ইলেকশনে যদি মমতা ব্যানার্জি ভেবে থাকেন যে SIRটাকে সামনে রেখে আমি ইলেকশনটা পার করে দেবো, তো আমি সেখান থেকে আপনাদেরকে বাঁচাচ্ছি যে এটা বিশ্বাস, এটা হতে দেবেন না, এটা হতে দেবেন না। আমি এই কারণে এই ভিডিওটি বানাচ্ছি, কারণ এখানে যেমন আমাদের কাছে SIRটা মুদ্রা, SIR তো হবেই, সেরকমই পাশাপাশি আমাদের প্রবলেমটা হচ্ছে আমাদের রাজ্যের দুর্নীতি, আমাদের রাজ্যে শিল্পায়ন দরকার, আর বেকারত্ব। এত শিক্ষক চাকরি হারিয়েছে, এই মেন মুদ্রা থেকে সরকার ডাইভার্ট করে SIR হতে দেবো না, ভাষা কালচারে নিয়ে চলে যাচ্ছে, ডাইভার্ট হবেন না। এটাই হচ্ছে পরিস্থিতি, যে পরিস্থিতি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। যে রাজ্যের মেন, দেখুন মেন যদি আরো যাই, যে আমাদের মেন জায়গা যেটা যেটা হচ্ছে গণতন্ত্র, সেটাতেই তো আঘাত করছে এই সরকার, সেটা নেই তো আমাদের রাজ্যে। আমরা নিজেদের ইচ্ছে মতো লিডার পছন্দ করতে পারি না, আমরা ভোট ঠিকঠাক করে দিতে পারি না, এটা তো প্রবলেম। তারপর তো আমরা রুটি কাপড়া মাকানকে নিয়ে আন্দোলন করব বা ঝামেলা করব বা চিৎকার করব, কিন্তু গণতন্ত্রই যদি না থাকে তাহলে কিসের রুটি কাপড়া মাকান? যেখানে আবারও সিইওর দিক থেকে এইবার তো লিখিতভাবে মুখ্য সচিবকে জানানো হয়েছে যে নিয়োগ নিয়ে বারবার বলা হচ্ছে নির্বাচন কাজে যে নিয়োগ করা চলছে সেটা সঠিকভাবে করতে হবে, সেটা প্রোটোকল মেনে করতে হবে। ইআরও একটি গুরুত্বপূর্ণ পদ, যে পদে এসডিও বা মহকুমা শাসকের লেভেলের লোকজনই বসতে পারেন বা এসডিও পদমর্যাদার আধিকারিকই বসতে পারেন, সেখানে জুনিয়র লোককে হায়ার করে রেখে দেওয়া হয়েছে, সেটা এবার নির্বাচন কমিশন মেনে নিচ্ছেন না, বলছেন চেঞ্জ করতে হবে। আসলে ইআরও ভীষণ গুরুত্বপূর্ণ পদ, যারা ভোটার তালিকা থেকে অবৈধদেরকে এন্ট্রি মানে এক্সিট করাবে আর বৈধ নাগরিকদেরকে রাখবে, এটাই হচ্ছে ইআরওর কাজ। তার মানে কাজ কত গুরুত্বপূর্ণ। সেখানে টোটাল আমাদের 294টি বিধানসভা রয়েছে, তার মধ্যে 142টি নিয়ে প্রশ্ন নেই, প্রশ্ন হচ্ছে 152টি নিয়ে, যেখানে ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টরদেরকে ইআরও দায়িত্ব দেওয়া হয়েছে, ইআরও দায়িত্ব সামলাচ্ছে। তো
তো ওটা তো এসডিও পদমর্যাদার নয়, তারা তো জুনিয়র, তাদের তো স্তর নেমে যাচ্ছে, তো এটা করা চলবে না। এবং সেই কারণে একদম ভাবে যাকে বলা হয় লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে এই পদে যদি কাউকে নিতে হয় তাহলে তাকে এসডিও হতে হবে, মেবি এসডিও পদমর্যাদার লোককে হতে হবে, বা আরডিও অর্থাৎ রেভিনিউ ডিভিশন অফিসার হতে হবে। উনি এখানে জুনিয়রদেরকে দিয়েও কাজ করতে চাইছেন না যে তার ওপরের আধিকারিক এসে ডমিনেট করবেন, থ্রেট করবেন, বা মেবি কিছু প্রভাব ফেলতেই পারেন, আমাদের রাজ্যে তো এটাই চলে। তো সেটাও যেন না করা হয় সেই কারণে নির্বাচন কমিশন লিখিতভাবে মুখ্য সচিবকে জানাচ্ছেন যে ইআরও যে গুরুত্বপূর্ণ পদ, সেখানে কোনো রকম কম্প্রোমাইজ সহ্য হবে না, কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না। সেখানে এসডিও বা মহকুমা শাসকের লেভেলের লোককে বা এসডিও লেভেলের পদমর্যাদার লোককে, আধিকারিককেই ইআরওর দায়িত্বে দিতে হবে। এখন দেখি আমরা যে পুরো বিষয়টা কোন দিকে যায়, কারণ পরিস্থিতি আমাদের রাজ্যের এটাই। যাই হোক, এখানে এন্ড করবো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।